যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে জানিয়েছেন অর্থমন্ত্রী। চ্যালেঞ্জ মোকাবেলায় সংযমী হওয়ার আহ্বান। ছুটিতে জোরদার করা হয়েছে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা। বাড়তি কর্মী নিয়োগের পাশাপাশি পালাক্রমে তদারকি করছে কেন্দ্রীয় টিম। আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতার চাপে যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে ইরানি তেলে নিষেধাজ্ঞা প্রত্যাহার। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। বর্তমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে, এমনটাই জানিয়েছেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেছেন তিনি। জানিয়েছেন এখন পর্যন্ত সরকার যুদ্ধের চাপ জনগণের উপর পড়তে দেয়নি, তবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী। বলেছেন বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে অনেক দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও বাংলাদেশও এখনো আগের দামেই রয়েছে। এটা কোনো সরকারের নিয়ন্ত্রণে নেই। এটা বিশ্বের যে সমস্যা, যুদ্ধের সমস্যা, এটার প্রতিফলন প্রত্যেকটি দেশে হচ্ছে। আমাদেরকে সবাই মিলে এটা সমাধান করতে হবে। সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনার দিক থেকে আমরা সবকিছু চেষ্টা করে যাচ্ছি। ঈদের ছুটিতে নিরাপত্তার আওতায় আনা হয়েছে বাণিজ্যিক ব্যাংকের প্রতিটি শাখা। নিরাপত্তা কর্মী নিয়োগের পাশাপাশি পালাক্রমে তদারকি করছে ব্যাংকের নিজস্ব কর্মকর্তারা, যা মনিটরিং করা হচ্ছে প্রধান কার্যালয় থেকে। দুর্গম এবং ঝুঁকিপূর্ণ শাখার ক্ষেত্রে বাড়তি সতর্ক কর্তৃপক্ষ। সাইবার নিরাপত্তায় কাজ করছে আইটি বিভাগ। সরকারি বেসরকারি মিলে দেশে বাণিজ্যিক ব্যাংকের শাখা প্রায় 11,500, যার অর্ধেকের বেশি অবস্থিত জেলা উপজেলা শহরে। এর বাইরে উপশাখা আছে আরও 5,000। ঈদের ছুটিতে বন্ধ এসব শাখার কার্যক্রম জনশূন্য হয়ে পড়ায় অনেক ক্ষেত্রে তৈরি হয় নিরাপত্তা ঝুঁকি। তাই বন্ধের সময় বাণিজ্যিক ব্যাংকের শাখার পাশাপাশি এটিএম, সিডিএম বুথের নিরাপত্তাও জোরদার করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে, শহর থেকেও বেশ কিছু অনেক অঞ্চল জনশূন্য হয়ে যাবে। এই সময় যাতে ব্যাংকের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, ব্যাংক প্রেমিসে অবৈধভাবে প্রবেশ করা, এই ধরনের ঘটনা অনুপ্রবেশ করার সুযোগ যাতে কোনো দুষ্কৃতকারী না পারে, সেই ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। শাখার নিরাপত্তায় প্রত্যন্ত অঞ্চলের ঝুঁকিপূর্ণ শাখার নিরাপত্তা বাড়িয়ে করা হয়েছে দ্বিগুণ। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে কেন্দ্রীয়ভাবে। নিরাপত্তার জন্য আমাদের যে মনিটরিং সিস্টেম রয়েছে, ডিজিটালি আমরা এটা মনিটর করে থাকি। যে কোনো প্রকার সমস্যা হলে সেটার আবার আমাদের কাছে অ্যালার্ম আসবে। প্রত্যেকটি শাখার নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা আমাদের রয়েছে এবং সাইবার নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। শাখা নিরাপত্তা এক নম্বর আমরা 100% কনফার্ম করি এবং আমাদের মনিটরিংয়ের মধ্যে আছে পুরো নেন। আর সবচেয়ে মজার কথা হলো আমরা আমাদের পুরো বাংলাদেশে মনিটরিং সিস্টেমটা, যেটা বোর্ড সিস্টেমটা কিন্তু সেন্ট্রালি মনিটরিং হয়। আমাদের বোর্ড রুমে একটা ইঁদুরও পড়ে, সাথে সাথে কিন্তু এখানে কিন্তু শব্দ হবে। আমরা সেন্ট্রালি মনিটরিং করি এবং 24 আওয়ার্স এটা। অতএব সেই দিকে সিকিউরিটি সার্ভিসে আমরা সিকিউরিটির দিক দিয়ে আমরা মোটামুটি আমরা 100% এটা এনশিওর করতে পারতেছি। ঈদের ছুটিতে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে পালাক্রমে শাখা পরিদর্শন করবেন ব্যাংকের কর্মকর্তারাও। অফিস অর্ডার করছি কে কোন ব্রাঞ্চ সুপারভাইজ করবে এবং টেলিফোনে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, ব্রাঞ্চগুলোকে যোগাযোগ রাখা এবং পুরো নেটওয়ার্কটাই পুরোপুরি মনিটরিং যেন থাকে। আল্লাহ না করুক যেন আমাদের ঈদের সময় বা ডিউরিং দ্য ছুটিরকালীন কোনো সমস্যা না হয়, এটা আমরা পূর্ণপণি নিশ্চয়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। কেন্দ্রীয়ভাবে তদারকি করা হয়, নিরাপত্তা ব্যবস্থা সমৃদ্ধ নিরাপত্তা, পর্যাপ্ত নিরাপত্তা থাকে এবং প্রত্যেকটা শাখায় আমাদের কর্মকর্তারা ঈদের ছুটি থাকবে, কিন্তু প্রত্যেকটি শাখায় এবং বড় শাখায় 2 জন, প্রত্যেকটি শাখায় 1 জন করে কর্মকর্তা প্রত্যেক দিনই একটা রাউন্ড দিবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নিকটবর্তী থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন ব্যাংকাররা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে। পর্যটন নগরী কক্সবাজারে সাগরের নীল জলরাশির হাতছানিতে পরিবার পরিজন নিয়ে ছুটছেন অনেকে, মেতেছেন সমুদ্র স্নানে। আজ এবং আগামীকাল ভ্রমণ পিপাসুদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন পর্যটক সংশ্লিষ্টরা। এদিকে সবুজ প্রকৃতির সাথে পাহাড়ের সান্নিধ্য পেতে অনেকেই যাচ্ছেন 3 পার্বত্য জেলায়। বিশেষ করে রাঙামাটিতে পর্যটকদের ভিড় বেশি। খাগড়াছড়ি এবং বান্দরবানের পর্যটন স্পটগুলোতেও ভ্রমণ পিপাসুদের সমাগম রয়েছে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন জেলা শহরের বিনোদন স্পটগুলোতে ভিড় আরও বাড়ছে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা একটু ঘুরে আসতে চাই নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শফিক। ছোটন, এখানে পর্যটকদের আনাগোনা কেমন দেখতে পাচ্ছেন? আজকে বিকেলের দিকে নিশ্চয়ই ভিড় বেড়েছে। স্মৃতি, দর্শনার্থীর আনাগোনা একেবারে উপচে পড়া ভিড়। পাহাড়পুরের কোথাও যেন তিল ধরনের ঠাঁই নেই। সারা দেশ থেকে মানুষ এখানে বিনোদনের জন্য এসেছেন। বিশেষ করে ছুটিতে আসলে পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটিতে এই মনোরম পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য এসেছেন। আমরা দেখেছি গতকাল কিছুটা বৈরী আবহাওয়ার কারণে অনেকে আসতে পারেননি, কিন্তু আজকে আসলে কেউ মিস করেননি। পাহাড় এবং সবুজের যে সমারোহ এবং একই সাথে খোলামেলা পরিবেশ, এই মুক্ত আকাশের নিচে একটু ঘুরে বেড়ানো, সব মিলিয়ে আসলে আজকের পরিবেশটা যেমন সুন্দর, দর্শনার্থীর সংখ্যাও কিন্তু অনেক বেশি। সংশ্লিষ্টরা বলেছেন যে প্রায় 10,000-এর মতো দর্শনার্থী ইতিমধ্যেই সকাল থেকে এখন পর্যন্ত এই পাহাড়পুর বৌদ্ধ বিহারে প্রবেশ করেছে। পাহাড়পুরের ঐতিহাসিক যে নিদর্শন সেটি যেমন উপভোগ করছেন, তেমনি কিন্তু পাহাড়পুরের যে জাদুঘর আছে সেই জাদুঘরে দর্শনার্থীরা এসে পুরনো যে ঐতিহাসিক নিদর্শনগুলো আছে সেগুলো খুব কাছ থেকে দেখছেন। সব মিলিয়ে আসলে একটি একেবারে আনন্দে ভরপুর অবস্থা শুরু হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন যে এরকম অবস্থা আগামী আরও কয়েকদিন থাকবে এবং প্রতিদিনই প্রায় 10 থেকে 15,000 দর্শনার্থী কিন্তু দেশের নানা প্রান্ত থেকে আসছেন। দেশের বাইরে থেকেও পর্যটকরা আসছে, তারা কিন্তু বেশ এইখানকার যে গেস্ট হাউসগুলো আছে সেগুলোতে অবস্থান করছেন। কোনো পরিবার হয়তো 2-3 দিন পর্যন্ত থাকার জন্য তারা এসেছেন, এরকম আমরা দেখছি। দেশের নানা প্রান্ত থেকে আমরা কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলেছিলাম। অনেকেই কিন্তু উত্তরাঞ্চলের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম থেকে এসেছেন। তারা পাহাড়পুরের যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করবার জন্য, একই সাথে ঈদের যে বিনোদন সেটি উপভোগ করবার জন্য পরিবার পরিজনের সদস্যদের নিয়ে তারা এখানে এসেছেন। গতকাল বৈরী আবহাওয়ার কারণেও বিকেলে কিছুটা পর্যটক ছিল, কিন্তু আজকের সকাল থেকে যেন পর্যটকের আসলে ধর নেমেছে বলা চলে। বিকেলের দিকে আরও বাড়ছে। আমরা যতদূর জানতে পারছি যে হয়তো ঘণ্টাখানেক পর পাহাড়পুরের কোথাও যেন পা ফেলার জায়গা থাকবে না এমন দর্শনার্থী আসবেন এবং এখানে পা ফেলে যে ঐতিহাসিক নিদর্শনের যে সৌন্দর্য সেটি যেমন উপভোগ করছেন দর্শনার্থীরা, তেমনি পরিবার পরিজন নিয়ে এসে খোলামেলা পরিবেশে সময় কাটাচ্ছেন, বেশ আনন্দ উপভোগ করছেন। সব মিলিয়ে বলা চলে যে পাহাড়পুরের যে সৌন্দর্য সেটি পর্যটকরা অবলোকন করতে ঈদের যে ছুটি সেই ছুটিটা কাজে লাগাতে চেষ্টা করছেন এবং সব মিলিয়ে একটা অন্যরকম রং, আবহ এবং ভালো লাগা তৈরি হয়েছে বিহারের চারিপাশ জুড়ে। স্মৃতি, নিঃসন্দেহে অনেক ধন্যবাদ আপনাকে শফিক। প্রতি বছর 14,000 টন সূর্যমুখীর তেল আমদানি করতে হয়। এতে খরচ হয় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। এই আমদানি নির্ভরতা কমাতে চায় কৃষি বিভাগ। এজন্য প্রান্তিক কৃষকদের মাঝে সূর্যমুখীর বীজ ছড়িয়ে দিতেই পাবনায় খামার গড়েছে বিএডিসি। প্রত্যাশা, এতে দিন দিন বাড়বে আবাদ এবং লাভবান হবেন সারা দেশের কৃষকেরা। যতদূর চোখ যায় সবুজের বুকে কেবলই হলুদের আভা। তবে এটি কোনো শৌখিন ফুলের বাগান নয়, বরং সারা দেশের কৃষকদের মাঝে সূর্যমুখীর বীজ ছড়িয়ে দিতে পাবনা শহরের টেবুনিয়ায় কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির উদ্যোগীটি। দিন দিন সূর্যমুখীর চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। একে এই ফুল আবাদে কষ্ট তুলনামূলক কম, তার উপর অল্প সময়েই পর্যাপ্ত ফসল ঘরে তুলতে পারে কৃষক। তাই বিএডিসির এই প্রকল্পের পরিধিও বাড়ছে। রীতিমতো এই প্রকল্প এখন জেলার ট্যুরিস্ট সেনশনও।
এখানে আসার পর আমার ভালোই লাগতেছে। পাবনার বুকে এত সুন্দর জায়গা মনে হয় নাই, সূর্যমুখীর বাগান হয়তো বা টেবুনিয়াতে আছে। সো আমি আমার হল থেকে আসছি সিনিয়রদের সাথে, অনেক ভালো লাগতেছে। শহর থেকে কিছুটা দূরে এই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এখানে এসে দেখে আমাদের খুব ভালো লাগে, সুন্দর একটা সময় কাটাতে পারি আমরা পরিবার বন্ধু বান্ধবের সাথে, এজন্যই আমরা এখানে আসি। এটাতে খুব সহজেই অল্প যত্নের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ বীজ উৎপাদন করা যায়, যেটা থেকে পর্যাপ্ত পরিমাণে তেল পাওয়া যায়। দেশে সূর্যমুখী তেলের বাৎসরিক আমদানি 14,000 টনের বেশি। স্বনির্ভরতা বাড়াতে কৃষক পর্যায়ে সূর্যমুখীর চাষ বৃদ্ধিতে এই উদ্যোগ বলে জানান এই কর্মকর্তা। সরিষা এবং তিলের পাশাপাশি সূর্যমুখী চাষে যদি চাষিরা উদ্বুদ্ধ হয় তাহলে আমাদের এই তেলের ঘাটতি অনেকাংশে পূরণ হবে। খামারটির 6.5 একর জমিতে সূর্যমুখী ফুলের আবাদ হয়েছে। এখান থেকে 600 কেজি বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে আগামী বছর কৃষক পর্যায়ে 520 একর জমিতে আবাদ সম্ভব। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। যুদ্ধের মাঝেই বর্তমানে জাহাজে থাকে ইরানি উৎসের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের উপর 30 দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই এর পেছনে কারণ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন যে হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে এখন তেল সরবরাহ প্রায় থমকে গেছে। অন্যদিকে আগে থেকে সমুদ্রে মজুত রয়েছে বিপুল পরিমাণ ইরানি তেল, আর তা দিয়ে বিশ্ববাজার স্থিতিশীল করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম এখন তুঙ্গে। নানা পদক্ষেপ নিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ওয়াশিংটন, সেই ইরানের তেলের উপরই নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হলো তারা। হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকায় বাজারে একেবারে কমে গেছে তেলের সরবরাহ। ফলে গ্যাস, বিদ্যুৎ, পরিবহন লাফিয়ে বাড়ছে সবকিছুর দাম। এতে কেবল যুক্তরাষ্ট্র নয়, চাপের মুখে গোটা বিশ্বের অর্থনীতি। বাড়তি খরচে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে বাজারে তেলের মজুদ বাড়াতেই তেহরানের প্রতি শিথিলতা দেখালো ওয়াশিংটন। হরমুজ প্রণালী বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে তেল আনা আপাতত সম্ভব হচ্ছে না। অন্যদিকে আগে থেকেই সমুদ্রে মজুদ ছিল ইরানের বিপুল পরিমাণ তেল, যা নতুন করে উৎপাদন না বাড়িয়ে সরাসরি বাজারে ছাড়া সম্ভব। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার পরও এই তেল যেভাবেই হোক বিক্রি করত ইরান, বিশেষ করে চীনের মতো দেশের কাছে। এর পরিবর্তে এই তেল মিত্র দেশগুলোর ভান্ডারে যোগ করাটাই বেশি যুক্তিযুক্ত বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এতে করে জ্বালানি সংকটেও মিলবে কিছুটা স্বস্তি। জ্বালানি নিয়ে যে সংকট চলছে তাতে এ ধরনের পদক্ষেপের কোনো বিকল্প নেই, কারণ তেলের দাম নিয়ন্ত্রণে না থাকলে সব ধরনের জ্বালানির দাম আরও বেড়ে যাবে, যার প্রভাব পড়বে সব ধরনের ভোগ্যপণ্য, শিল্পপণ্য এবং খাদ্যদ্রব্যে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে তীব্র সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র একদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে, অন্যদিকে আবার সেই ইরানকেই আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ করে দিচ্ছে, যা স্পষ্ট নীতিগত দ্বন্দ্ব। অনেকের মতে ইরানের এই অতিরিক্ত তেল বাজারে খুব অল্প সময়ের জন্য স্বস্তি এনে দিতে পারে, কারণ এর পরিমাণ বিশ্ব চাহিদার তুলনায় খুবই সীমিত। ফলে মূল সমস্যা থেকেই যাচ্ছে। তাদের মতে পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে আসল সমাধান একটাই, হরমুজ প্রণালী আবার চালু করা, নইলে দীর্ঘমেয়াদে বড় ধরনের সংকটে পড়বে বৈশ্বিক অর্থনীতি। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। এদিকে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে একযোগে কাজ করতে রাজি 22টি দেশ। এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে দেশগুলো। এই সময় হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের নিন্দা জানিয়েছে তারা। যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্স সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ রয়েছে এই 22 দেশের তালিকাতে। এছাড়াও যৌথ বিবৃতিতে শামিল হয়েছে এশিয়ার জাপান এবং দক্ষিণ কোরিয়া। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনও যোগ দিয়েছে এই উদ্যোগে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর বেসামরিক এবং জ্বালানি স্থাপনায় ইরানের হামলার নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে। গেল 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে পর্যটন এবং এভিয়েশন খাতে নজিরবিহীন ধস নেমেছে। যুদ্ধের মাত্র 20 দিনের মাথায় আর্থিক ক্ষতির পরিমাণ $12 বিলিয়ন ছাড়িয়ে গেছে। চলমান সংকটে সৌদি আরব, কাতার, আমিরাত এবং বাহরাইনের মতো দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্য মতে এই অঞ্চলটিতে আন্তর্জাতিক পর্যটকদের প্রতিদিনের ব্যয় অন্তত $60 কোটি কমেছে। হিসাবটি যুদ্ধের প্রথম 20 দিনের ভিত্তিতে করা। এতে শুধু পর্যটকদের সরাসরি ব্যয়ের কথা বলা হয়েছে। এয়ারলাইন্সগুলোর পরিচালনা ক্ষতি
জ্বালানির বর্ধিত দাম এবং ফ্লাইট বাতিলের মতো বিষয় এই হিসাবের বাইরে রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে সার্বিক আর্থিক ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। যুদ্ধের আশঙ্কায় পর্যটকরা বুকিং বাতিল করেছেন। কুয়েত এবং বাহরাইনের পর্যটন কেন্দ্রগুলো এখন জনশূন্য। 2026 সালের মধ্যে মধ্যপ্রাচ্য পর্যটন খাত থেকে $207 বিলিয়ন আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল, কিন্তু বর্তমানে এই পরিস্থিতি এই লক্ষ্যমাত্রাকে অনিশ্চিত করে তুলেছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।